বামপন্থীরা আপনারা দেখবেন যে বিগত কয়েক বছর ধরে নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য বারবার বলে আসছে যে ভোটে জেতার জন্য আমরা লড়াই করি। নিরাপদ সরকার 10 বছর ধরে পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন, 5 বছরে এমএলএ ছিলেন। তার তো টাকার অভাব হওয়ার কথা নয়। আপনার কি এই একটাই জামা নাকি? সন্দেশখালীর মানুষ ভালো নেই। আপনি কোথায় আছেন? সন্দেশখালীর মানুষ আপনার ওপর তো অনেক নির্ভরতা দেখিয়েছিল। আপনাদের বুঝতে অসুবিধা হবে না যে নিরাপদ সর্দাররা গ্রামের গরিবদের সঙ্গে আছে না নেই। এই মুহূর্তে আপনাকে সেভাবে সবার জন্য তো সেইভাবে দেখা যাচ্ছে আপনি ম্যানেজ হওয়ার মানুষ না, তাও কেন একটা অন্তরালে গরিবদেরকে তাদের বিরুদ্ধে আমরা সংঘবদ্ধ করব আর আমরা জেলে যাব? প্রতিক্রিয়ায় কি শুধু কাজ হবে? আন্দোলন কোথায়, কর্মসূচি কোথায় আপনাদের? দিদিমণি বললেন আমি সবাইকে টাকা দিচ্ছি, আমি মহান। 60,000 করে টাকা দিলেন, দেওয়ার পরে কি হলো? এবার বাজেটে তো টাকা নেই। বামপন্থীদেরকে মানুষ দেখলে এখনো স্যালুট জানায়। ভোটে না জিততে পারে আপনি সংসদে মানুষের হয়ে বলবেন কি? নমস্কার, বিবিধ নিউজে আমি অমিত রয়েছি আপনাদের সঙ্গে। গত বছর রেশন বন্টন দুর্নীতির মামলায় ইডির আধিকারিকরা যখন উত্তর 24 পরগনার সন্দেশখালীতে পা রাখেন, সে সময় সেখানকার স্থানীয় বাসিন্দারা একটা আন্দোলন গড়ে তোলেন, একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। শেখ শাহজাহান গ্রেফতার হয়। গ্রেফতার হয়েছিলেন আরও একজন বিরোধী সিপিআই দলের নেতা নিরাপদ সর্দার, এবং তারপর থেকেই মূলত তার সঙ্গে আমাদের বাংলার মানুষের গভীর পরিচয় ঘটেছিল। কিন্তু তিনি 2011 সাল থেকে 2016 সাল পর্যন্ত বিধায়ক ছিলেন। আমরা সেই নিরাপদ সর্দারকে পেয়ে গিয়েছি আমাদের মধ্যে। স্যার, বিবিধ নিউজে আপনাকে স্বাগত। প্রথমে কেমন আছেন বলুন? এমনিই তো ভালো আছি, মানে কাজে কর্মে কেটে যাচ্ছে। মানে গ্রামীণ সর্বহারাদের সঙ্গে তো কাজ করছি, যেহেতু এই সংগঠনের দায়িত্বে আছি, ভালোই কাটছে। আপনার কি এই একটাই জামা নাকি? না, জামা একটা নয়, জামা আরও আছে। না, আপনাকে যখনই দেখি এই জামাটাই পরা থাকে। যাই হোক, সন্দেশখালী থেকে আপনার মূলত উত্থান হয়েছিল। এখন সন্দেশখালী কেমন আছে? মানে উত্থান এই অর্থে তো সে আপনারা বলতে পারেন সন্দেশখালী থেকে উত্থান। আসলে মানে মিডিয়াতে উত্থান। সন্দেশখালীতে যেহেতু আমার বাড়ি, সন্দেশখালী আমার কর্মভূমি, সন্দেশখালী আমার রাজনীতি করার জায়গা। সন্দেশখালীতে আমরা মজুরি আন্দোলন শুরু করেছিলাম, ওখানে কৃষক সভার আন্দোলন ওখান থেকে শুরু করেছি, ওখানকার পার্টিটা গড়েছি। স্বাভাবিকভাবে রাজনীতি বলেন আর রাজনীতি করার জায়গা বলেন, সন্দেশখালী থেকেই উত্থান। সেক্ষেত্রে আপনাদের কথাটা ঠিকই যে সন্দেশখালী থেকেই আমার উত্থান। এখন সন্দেশখালী কেমন আছে? সন্দেশখালীর মানুষ তো ভালো নেই। সন্দেশখালীর এই প্রেক্ষিতটা কিছুটা থেমেছে। যে ঢেউ উঠেছিল, আপনারা গিয়ে সবার কাছ থেকে জানা বোঝা করার মধ্য দিয়ে মানুষের যে আগ্রহ বেড়েছিল, মা বোনেরা যেভাবে বেরোচ্ছিল, যে আন্দোলন চারিদিকে একটা সন্ত্রাসের আবহাওয়া তৈরি হয়েছিল, সেটা কিছুটা থেমে আছে। কিন্তু সন্দেশখালীর মানুষ ভালো নেই। মানে সন্দেশখালীতে কাজ নেই, অভাব, অনটন, দারিদ্র। মানুষ আবার সেই ভিন রাজ্যে চলে যাচ্ছে, আবার পরিযায়ী শ্রমিকের খাতায় নাম লেখাচ্ছে। 100 দিনে কাজ বন্ধ, পঞ্চায়েতে চালা ঝুলছে। সব মিলিয়ে সন্দেশখালী খুব খারাপ অবস্থার মধ্যে আছে শ্রমজীবী মানুষ। কিন্তু আপনি কোথায় আছেন? সন্দেশখালীর মানুষ আপনার ওপর তো অনেক নির্ভরতা দেখিয়েছিল। 2011 সাল থেকে 16 সাল পর্যন্ত আপনি সেখানকার বিধায়ক ছিলেন। তারপর এই অরাজকতার পরিস্থিতি বলুন, যাই হোক, একটা পরিস্থিতি তৈরি হয়েছে, জমি দখল হয়েছে, নারী সম্ভ্রমের তথ্যও উঠে এসেছিল। তারপর সেখানকার মানুষ আপনার উপর একটা ভরসা দেখিয়েছে। কিন্তু আপনি কোথায়? এই কয়েকদিন ধরে আপনি তো মনে হচ্ছে হারিয়ে গেছেন। আপনারা দেখুন যে আমরা একেবারে গ্রামীণ সর্বহারা যারা আছে, একেবারে শ্রেণীর মাটিতে যারা আছে, তাদেরকে নিয়েই আমরা সংগঠনে কাজ করছি। আমি যেহেতু গোটা রাজ্যের ক্ষেতমজুর ইউনিয়নের দায়িত্বে আছি, আমাদের পাখির চোখ হচ্ছে একেবারে গ্রামীণ সর্বহারা ক্ষেতমজুর আদিবাসীরা। আমরা সেই তাদের মধ্যে গিয়ে তাদের অধিকারগুলোকে তাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা দেখুন যে আমাদের সন্দেশখালী সহ গোটা রাজ্যে গরিবদের যে 100 দিনের কাজের অধিকার ছিল, সেই অধিকার আমাদের রাজ্যে কিভাবে মমতা ব্যানার্জি সরকার খর্ব করেছে। আজকের মানুষ বুঝতে পারছে যে মমতা ব্যানার্জি সরকারই তাদের অধিকার কেড়ে নিচ্ছে। তাই আজকের আমাদের ডাকে, আমাদের পাড়া বৈঠকে, আমাদের পাড়ার মিটিংয়ে, গাঁয়ের মিটিংয়ে এখন খেটে খাওয়া গরিব মানুষগুলোই কিন্তু আমাদের মিটিং মিছিলে আসছে। সম্প্রতি কয়েকদিন আগে আপনারা দেখেছেন সন্দেশখালীর বিডিও অফিসে আমরা গেছি।
এবং সেখানে গ্রামের গরিব মায়েরা কিভাবে ছুটে এসে তাদের দরখাস্ত জমা দিচ্ছে, এটা দিয়ে আপনাদের বুঝতে অসুবিধা হবে না যে নিরাপত্তা সর্দাররা গ্রামের গরিবদের সঙ্গে আছে না নেই। আপনি আপনাকে যখন পার্টি সিলেকশন করেছিল এই বসিরহাট থেকে লোকসভা নির্বাচনের সময়, আপনি ক্ষেত মজুর আন্দোলনের নেতা, এই বিষয়ে কোনো সংশয় নেই, কিন্তু আপনি তো সবার দায়িত্ব নিয়েই সেখানে ভোটে লড়াইয়ের জন্য ময়দানে নেমেছিলেন, কিন্তু এই মুহূর্তে আপনাকে সেভাবে সবার জন্য তো সেইভাবে দেখা যাচ্ছে না। আপনারা যদি একটু খোলামেলা দেখেন তাহলে দেখতে পাবেন, আর যদি শুধু সন্দেশখালিতে দেখেন তাহলে দেখতে পাবেন না। তবু আপনাদের চোখ চারিদিকে খোলামেলা থাকে, নিশ্চয়ই দেখেন, দেখেও হয়তো আপনার কোশ্চেনটা করছেন। তবু আপনার প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমি আপনাকে এইটুকু বলতে পারি যে গোটা রাজ্য জুড়ে গরিবদের মধ্যে যে সাড়া পড়েছে, একেবারে পিছিয়ে পড়া অংশের মানুষ, যাদের জমি সর্বস্ব ছিল, কাজ সর্বস্ব ছিল, সেই লোকগুলো কিন্তু এখন লাল ঝান্ডায় সামিল হচ্ছে। তার নেতৃত্বে কিন্তু নিরাপত্তারা আছে। সন্দেশখালিতেও কিন্তু বসিরহাটের বিভিন্ন প্রান্তের গরিবরা কিন্তু এখন ক্ষেতমজুর ইউনিয়নের প্রান্ত দেশে এসে উপস্থিত হচ্ছে। সুতরাং গ্রামের গরিবরা যে আমাদের উপরে ভরসা রাখছে, আমাদের উপরে যে ভরসা বাড়ছে গরিবদের, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আর গরিবের ভরসা আমাদের উপরে বাড়ছে বলেই কথায় কথায় তৃণমূল বিজেপি আলোচনায় আমাদের প্রসঙ্গগুলো টেনে নিয়ে আসছে। একটা 2011 সালের পর থেকে একটা ধারণা মানুষের মধ্যে তৈরি হয়েছে যে বিরোধী দলের যারা নেতারা রয়েছেন, তারা যদি রাজ্য পুলিশের দ্বারা মানে গ্রেফতার না হয় তাহলে বড় মাপের নেতা হতে পারে না। আমরা নওশাদ সিদ্দিকীকে দেখেছিলাম রাজ্য পুলিশের হাতে গ্রেফতার, তারপর তার বিরুদ্ধে অভিযোগ তিনি নাকি ম্যানেজ হয়েছেন, এমনটা শোনা যায়, সেভাবে তাকে দেখাও যায় না। নিরাপত্তা সর্দার তিনি গ্রেফতার হয়েছিলেন, তারপর ব্যাপকভাবে মানুষের মধ্যে একটা সাড়া ফেলেছিলেন এবং সন্দেশখালির ঘটনাকে সামনে এনেছিলেন। আপনাকে যেটুকু আমরা চিনি, আমি ব্যক্তিগতভাবে চিনি, আপনি ম্যানেজ হওয়ার মানুষ না, তাও কেন একটা অন্তরালে আপনারা দেখুন যে আমাদের পার্টিতে নাকি ম্যানেজ আছে, আমরা যারা শ্রমজীবী অংশের মানুষের মধ্যে কাজ করি, আমাদের তো একটা ভিশন আছে আলাদা। সমাজ পরিবর্তনের লক্ষ্যে আমরা লড়াইটা করছি। এই পচাগলা সমাজ ব্যবস্থাটাকে ভেঙে নতুন একটা সমাজ ব্যবস্থা গড়ার জন্য যারা লড়াই আন্দোলন করে, তারা কারণে অকারণে সরকারের পছন্দ মতো না হলে তাদেরকে জেল খাটতে হবে। এটাই হচ্ছে সত্য। এই সত্যটাকে মেনেই আমরা পার্টিতে নাম লিখিয়েছি, এই সত্যটাকে মেনেই আমরা পার্টির হোল টাইমার হয়েছি, এই সত্যটাকে মেনেই আমরা গ্রামের গরিবদেরকে বোঝানোর চেষ্টা করছি। এই যে আপনারা দেখুন না, এই যে যারা সরকারে টিকে আছে, এই যে পুঁজিবাদ, কর্পোরেট, এদের বিরুদ্ধে আমরা কাজ করব, গরিবদেরকে তাদের বিরুদ্ধে আমরা সংঘবদ্ধ করব, আর আমরা জেলে যাব না, আমরা আরামে সংগঠন গড়ে তুলব, তা কখনো হতে পারে না। তাই অনিবার্য কারণে জেলে যেতে হবে। ওটা একটা ঘটনা মাত্র। ওই ঘটনা আমাদের কাছে ঐতিহাসিক নয়, ওই ঘটনা অনেক কাজের মধ্যে একটা কাজ। তাতে 17-18টা দিন আমাদের কাজের কিছুটা খামতি হয়েছে, আর মিডিয়া কিছুটা প্রচার করার সুযোগ পেয়েছে, আর বিভিন্ন জায়গাতে আমাদের আন্দোলনে কিছু কর্মীদেরকে আমরা কিছুটা উৎসাহিত করতে পেরেছি, এর বাইরে নয়। কিন্তু আসল কাজটা হচ্ছে আমাদের যে গ্রামের গরিব মানুষের অধিকারের প্রশ্নে যে লড়াই, সে লড়াই জারি থাকবে। ওই লড়াই থেকে আমরা এক পাও এদিক ওদিক এখনো পর্যন্ত নড়িনি। ওই লড়াইতে আমরা অবিচল আছি, আর অবিচল আছি বলেই এই প্রথম স্বাধীনতার পরে পশ্চিমবঙ্গে কলকাতার মহানগরী ব্রিগেডে যে সমাবেশ হতে চলেছে, সেই সমাবেশের কাণ্ডারি হচ্ছে ক্ষেতমজুর ইউনিয়ন, কৃষক, শ্রমিক এবং বস্তি সংগঠন। এটাই হচ্ছে আমাদের কাছে একটা ঐতিহাসিক ঘটনা। আপনারা বামপন্থীরা সবসময় গরিব মানুষের নেতা হিসেবে নিজেদেরকে তুলে ধরে এসেছেন 34 বছর ধরে, এখনও এই 15 বছর বা 14 বছর ধরে তুলছেন আপনাদের রাজত্বের পরে, মানে রাজত্ব শেষ হওয়ার পরে। সম্প্রতি কেন্দ্রীয় সরকারের বাজেট পেশ হয়েছে, রাজ্য সরকারের বাজেট পেশ হয়েছে, সেখানে গরিব মানুষের জন্য যা যা বরাদ্দ বা যা যা প্রকল্প আনা হয়েছে, তাতে কি আপনারা খুশি? আপনারা দেখেছেন বাজেটের দিনেই আমি সন্দেশখালি থেকে প্রতিক্রিয়া দিয়েছি, যেদিন দিল্লির বাজেট হচ্ছে, যে এই বাজেট কিভাবে সাধারণ মানুষের বিরুদ্ধ আচরণ করেছে। সাধারণ মানুষের জন্য কিচ্ছু নেই ওই বাজেটে।
জনস্বার্থ বিরোধী বাজেট বলে আমরা বলেছি। কারণ মধ্যবিত্তের নাম করে যে কটা মানুষের জন্য তারা বাজেটটাকে তুলে ধরার চেষ্টা করলো সেটা খুবই সীমিত। আপনাদেরকে বলে রাখি, আমাদের দেশে ২৬ কোটির বেশি হচ্ছে পরিবার আছে। এই পরিবারের মাত্র ২ কোটির একটু বেশি মানুষ যারা রোজগার করে, সরকারি বেসরকারি চাকরি করে, যারা মাস মাইনে যাদের বাঁধা আছে, এই রকম লোকের সংখ্যা মাত্র এই রকম জায়গায়। বাকি লোকগুলো হিউজ পরিমাণে বাইরে ছড়িয়ে আছে। এই লোকগুলোর জন্য কোনো ব্যবস্থা করা হলো না, না শিক্ষা, না স্বাস্থ্য, না কাজের ব্যবস্থা, না নিজের দেশের শিল্পগুলোকে আধুনিকীকরণ করা, কিছুই করা হলো না। বরং শিক্ষা বেসরকারিকরণ করা হলো, স্বাস্থ্যের উপরে নজর নেই। তার মানেটা কি? তার মানেই হচ্ছে গ্রামের গরিবরা যারা আছে, গরিব পরিবারে যারা জন্মাচ্ছে, তারা আরও বেশি অপুষ্টি সন্তান হিসেবে প্রসব করবে, যার জন্য তারা স্বাস্থ্যের উপরে অবহেলা করলো। আইসিডিএস আমাদের দেশের খুব গুরুত্বপূর্ণ একটা প্রকল্প, যেখানে কেবলমাত্র গাঁয়ের গরিব খেটে খাওয়া মা বোনেরাই যায়। গর্ভবতী মায়েরা সেখানে গিয়ে কিছুটা নিউট্রিশন নেয়, পুষ্টি নেয়। সেটা তো বাজেটে টাকা কমানো হলো। মানে গ্রামে আরও বেশি পঙ্গু সন্তান জন্মাক, এইটা হচ্ছে ওদের ভিশন। আর আমাদের লড়াই ওই প্রকল্পে টাকা বাড়াতে হবে, মাইনের জন্যে না, ফোন কেনার জন্যে না, ওই পুষ্টির জন্য কিছুটা টাকা বাড়াও। তাহলে যদি হাফ ডিমটা একটা ডিম হয়, পেটের বাচ্চাটা পুষ্ট হবে, অন্তত ভূমিষ্ঠ যখন হবে খোঁড়া ল্যাংড়া হয়ে জন্মাবে না। তাহলে সমাজে সে একজন ভালো মানুষ হয়ে গড়ে উঠতে পারে। আসলেই তো যারা টিকে থাকতে চায়, এই যে কর্পোরেট পুঁজি, এরা সব সময় চায় যে সমাজটাকে পঙ্গু করে রাখতে। সমাজে যদি সুস্থ সন্তান জন্মায়, সমাজ থেকে ওরা কখনো ভালো রাজনীতিবিদ চায় না। সমাজটাকে সেজন্যই তারা সবসময় পিছনে ফেলতে চায়। আমরা তো এর বিরুদ্ধে লড়ছি। রাজ্যের ক্ষেত্র তাই, রাজ্য সেম একই জিনিস করেছে, আমরা তারও বিরোধিতা করেছি। সেই জন্যে আমাদের এই লড়াই কেবলমাত্র ভালো হওয়ার জন্য নয়, আমাদের এই লড়াই গরিবের কেবলমাত্র গরিবের বন্ধু সেজে কাজ করার জন্য নয়। আসলেই আমাদের দর্শন, আমাদের ইডিওলজি হচ্ছে এটাই, যে আমাদের গোটা ভারতবর্ষের যে ব্যবস্থা আছে, সাম্প্রদায়িকতার যে ব্যবস্থা, যে উস্কানি, ভারতবর্ষের সাম্প্রদায়িকতা, ভারতবর্ষের বিভাজন আমাদের রাজ্যের রাজনীতিকে যেভাবে বিষাক্ত করে তুলেছে, ভাবা যায় না যে আমাদের পশ্চিমবঙ্গের মানুষ আজকের এই জিনিস দেখবে। সুতরাং এই সবগুলোর বিরুদ্ধে আমরা ছাড়া আর কারা লড়ছে বলুন? আপনি সাম্প্রদায়িকতার বললেন, সাম্প্রদায়িক বিভাজন, মানুষ তো নিরুপায়, মানুষ বিকল্প পাচ্ছে না, তার জন্য তো সাম্প্রদায়িকতার দিকে ঝুঁকছে বলে অন্তত মনে হয়। আপনি প্রতিক্রিয়ার কথা বললেন, এই বাজেটের পর আপনি প্রতিক্রিয়া দিয়েছেন, কিন্তু প্রতিক্রিয়ায় কি শুধু কাজ হবে? আন্দোলন কোথায়, কর্মসূচি কোথায় আপনাদের? এই সময়কালের মধ্যে দেখুন, গোটা ভারতবর্ষ এবং আমাদের রাজ্য জুড়ে দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন বামেরা, লুটের বিরুদ্ধে আন্দোলন বামেরা, আমাদের শিল্প বেসরকারিকরণ হয়ে যাচ্ছে বামেরা, শিক্ষার বিরুদ্ধে আন্দোলন বামেরা, গোটা রাজ্যের সংবিধান ভুলণ্ঠিত হচ্ছে, আন্দোলন করছে বামেরা, বিভাজনের রাজনীতিকে প্রতিহত করার জন্য আন্দোলন বামেরা। এই সময়কালের মধ্যে যত আন্দোলন হয়েছে, সেই আন্দোলনকে অনুসরণ করে বামের বাইরে অতি সাধারণ এনজিও থেকে শুরু করে অনেক সাধারণ মানুষও বামেদের এই আন্দোলনে সহমত পোষণ করে তারাও কিন্তু আন্দোলন মাঠে নেমেছে। তাহলে যে গোটা দেশ এবং রাজ্য জুড়ে এই পরিস্থিতি, যে আন্দোলন এই সময়কালের মধ্যে হয়েছে, আপনি বামেদের বাদ দিয়ে আন্দোলন দেখাতে পারবেন না। আমরা মনে করি এভাবেই আমাদের আন্দোলন আগামী দিনে মানুষকে ঐক্যবদ্ধ করবে। স্যার, আপনি ক্ষেত মজুর সংগঠনের নেতা, কৃষকদের ন্যূনতম সহায়ক মূল্য পাওয়া নিয়ে তো একটা সমস্যা আছে, সেটা যাই হোক, কেন্দ্রীয় সরকারের থেকে যেটা দেওয়া হচ্ছে, ঋণের ব্যবস্থা করা হচ্ছে, যে ঋণের পরিমাণও বাড়ানো হয়েছে, কিন্তু কৃষকদের সবথেকে বড় সমস্যা হলো কোনো প্রাকৃতিক আপদা যদি আসে, সেখানে যদি ফসল ক্ষতিগ্রস্ত হয় এবং তার ফলে যদি ক্ষয়ক্ষতি হয়, সেই ঋণ শোধ না করার ভয়ে কৃষকরা আত্মহত্যা করে। এর বিরুদ্ধে আপনারা কি কি ব্যবস্থা গ্রহণ করতে চলেছেন, বা আগামী দিনে আপনাদের কর্মসূচি কি রয়েছে? আপনাদের এই সময়কালের মধ্যে দেখুন যে রাজ্য সরকার, দিল্লির সরকার যে বাজেট করেছে কৃষকদের জন্য, তা কখনোই কৃষকদের ওই বাজেটে দিয়ে ওইভাবে করে কৃষককে রক্ষা করা যায় না। তাহলে কৃষকের জমি হচ্ছে আমাদের ভিত্তিভূমি। আমাদের দেশটাকে যদি এগোতে হয়, কৃষি বাদ দিয়ে আমরা এগোতে পারবো না।
সেই জায়গায় দাঁড়িয়ে আজকের আপনি আমাদের গ্রামে গ্রামে আপনি তাকিয়ে দেখুন, কৃষক তার ফসলের ফসল বিক্রি করতে পারে না, দাম পাচ্ছে না তো আলাদা কথা, নিজের ফসলটা নিজের বিক্রি করার তো একটা হক আছে, অধিকার আছে। সেক্ষেত্রেও ধান কেনার যে বরাদ্দ করা হচ্ছে সেই টাকা দিয়ে দেওয়া হয় মানে ফড়েদের হাতে। ফড়েরা ঘুরে ঘুরে কম দামে ধান কিনে নেয়, আর কৃষক যখন ধান বিক্রি করতে যায় তখন তার আইডেন্টিটি কার্ড, তার ভোটার কার্ড, তার অমুক ঠিকুজি, তার ঠিকুজি ভরাট করতে করতে কৃষক ভয়ে পালিয়ে যায়। এইটা তো মানে সরকারের নীতি হতে পারে না। অর্থাৎ সরকার যেদিকে যাচ্ছে তাতে কৃষকের কখনো ভালো হতে পারে না। আমরা কৃষকের জমিকে ভিত্তিভূমি ধরে আমরা বিকল্প দেখিয়েছি কৃষককে রক্ষা করার জন্য। সেইটা যদি সরকার ভাবতো তাহলে কৃষকের ভালো হতো, কৃষকের ফসলে আগ্রহ বাড়তো। আজকে কৃষকের ঘরের ছেলেমেয়েরা ভিন রাজ্যে চলে যাচ্ছে পরিযায়ী শ্রমিক হয়ে, ছেলেমেয়েরা বিয়ে পাশ করতে পারে না, ঋণের টাকা যখন শোধ হয় না, যখন ধান বিক্রি হয়ে যাচ্ছে, খামারে যখন টাকা দিচ্ছে, ছেলেটা দূর থেকে আড়ালে গুনছে বাবা টাকা নিচ্ছে, যখন দেখলো বাবার ঋণ করেছিল 10,000 টাকা, ধান বিক্রি হয়েছে 9,000 টাকা, ভর্তির জন্য কি করে 500 টাকা চাই, রাতের অন্ধকারে বন্ধুর সঙ্গে হাত ধরে চলে গেল কেরালাতে। এই পরিস্থিতি তৈরি হয়েছে আমাদের রাজ্যে। এটা কাদের জন্য? সরকারের জন্য, সরকারের নীতির জন্য। এর বিরুদ্ধে তো আমরা কৃষককে ঐক্যবদ্ধ করছি, যার জন্য তো আজকে দেখছেন তো আপনি বাজারে যান, আলুর দাম কত কম পাবেন আপনি, কিন্তু কৃষক যখন বিক্রি করছে আলু 3 টাকায়, আলু 5 টাকায়। এক্ষেত্রে সরকারের ভূমিকা কোথায়? তাহলে সরকারের এই দৈন্য দশা, সরকারের এই নীতির জন্যে আমার কৃষক প্রতিদিন আত্মহত্যার লাইন থেকে সরে আসতে পারছে না, পরিস্থিতি বাধ্য করছে ওদেরকে। যার জন্যে আমরা গোটা রাজ্যে দেখেছেন ভারতবর্ষের ক্ষেত্রে আন্দোলন শুরু হয়েছে, আমাদের রাজ্যের ক্ষেত্রেও সমস্ত কৃষক ঐক্যবদ্ধ হয়ে তাদের দাবিগুলোকে এস্টাবলিশ করছে। বিকল্প চাষের জন্য ভাবছি, আমরা ধান বিক্রি করার জন্য ভাবছি, আলু চাষিদের জন্য ভাবছি, ভিন্ন ভিন্ন যে ক্রপগুলো আসছে ক্রপগুলোর জন্য ভাবছি, আর গরিব মানুষ যারা কৃষির উপরে নির্ভর করে তাদের বিকল্প কাজের জন্য আমরা 100 দিনের কাজটাকে আমরা এস্টাবলিশ করার চেষ্টা করছি। ওই কাজটা থাক, তাহলে কৃষি ছেড়ে কেউ পালিয়ে যাবে না, কৃষিটাকে রক্ষা করতে হবে। কৃষিতে সবসময় কাজ পাবে না, অবসর সময় সে 100 দিনে কাজ করবে, তাহলে এলাকায় থাকবে, তাহলে সেই লোকটা একটা সময় চাষে করবে আর একটা সময় মানে 100 দিনে কাজ করবে, তাহলে কৃষির ডেভেলপমেন্ট হবে। আমরা এই জন্যই তো লড়ে যাচ্ছি, এই লড়াইয়ের জন্য তো মানুষ আমাদের কর্নেই জানাচ্ছে। ভোটে কি জিতছি কি হারছি সেটা আমাদের কাছে বড় বিষয় নয়, আমাদের কাছে লক্ষ্যবস্তু হচ্ছে এখন কৃষককে রক্ষা করতে না পারলে দেশটা টিকে থাকবে না। কৃষক হচ্ছে আমাদের রক্ষা করার এখন বড় দায়িত্ব আমাদের। গরিব যদি কাজ না পায়, গরিবকে ঠেকাবেন কি করে? কোথায় যাবে মানুষ? পরিযায়ী হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে মানুষ। এই যে আমাদের রাজ্যে বাজেট, এই বাজেটে কীরকম জাগলারি করা হলো, মানুষ কীভাবে ধোঁকা দেওয়া যায়। আপনি দেখবেন যে 12 লক্ষ লোককে আগে টাকা দিয়েছিল ঘরের জন্যে, দিল্লি টাকা দেয়নি, দিদিমণি বললেন আমি সবাইকে টাকা দিচ্ছি, আমি মহান, 60,000 করে টাকা দিলেন। দেওয়ার পরে কি হলো? এবার বাজেটে তো টাকা নেই। তাহলে ওই যে 12 লক্ষ লোককে আপনি ঠিক করেছিলেন, তাহলে বাকি টাকাটা তো আপনাকে এই যা বাজেটে ধরা দরকার ছিল, কই বাজেটে তো টাকা নেই সেটার জন্যে। আবার 16 লক্ষ যোগ করে দিলেন, 16 লক্ষের জন্য কত টাকা ধরলেন? 9,600 কোটি টাকা। লাগবে কত? 19,200 কোটি টাকা, অর্ধেক টাকা ধরলেন। তাহলে এই যে লোকগুলোকে টাকা দিয়ে দেবে, দেওয়ার পরে 3 মাস পরে তো ঘর হয়ে যাবে, 2 মাস পরে কাজটা শেষ হয়ে যাবে, খোলা আকাশের নিচে কতদিন থাকবে? আবার কবে বাজেট করে টাকা তো ধরা নেই, তাহলে তো দিতেই পারে না আইন মতো। তাহলে এক্ষেত্রেও বেআইনি করবে, চুরি করবে, বাটপাড়ি করবে। সরকারটা কোন দিকে যাচ্ছে, মানুষকে কিভাবে ভুল বোঝাচ্ছে, আমরা সবগুলোকে ধরিয়ে দিতে চাইছি, মানুষ তাই আজকে সরব হচ্ছে। আপনার কথার মধ্যে অর্থের একটা বিষয় উঠে আসলো, অথচ আপনারা বামপন্থীরা আপনারা দেখবেন যে বিগত কয়েক বছর ধরে নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য বারবার বলে আসছে যে ভোটে জেতার জন্য আমরা লড়াই করি না, কিন্তু মানুষের সেবা করতে গেলেও ভোটে জিততে হয়, কারণ অর্থের যোগানের বিষয় আছে। সন্দেশখালি দিয়ে শুরু করেছিলাম, সন্দেশখালিতে আবার ফিরে আসছি। 2024-এর লোকসভা নির্বাচনের আগে একটি ভিডিও সামনে এসেছিল গঙ্গাধর কয়ালের, আপনি নিশ্চয়ই দেখেছেন, এবং সেই সময় শাসক দলের পক্ষ থেকে একটা মানুষের মধ্যে ধারণা তৈরি করার চেষ্টা হয়েছিল যে সন্দেশখালির ঘটনা সম্পূর্ণ ফেক তৈরি করা হয়েছিল, এবং 2,000 টাকার বিনিময়ে নারীর সম্ভ্রম নিয়ে খেলা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেক মিটিংয়েই তিনি বারবার বলেছেন। সন্দেশখালিতে কি নারী সম্ভ্রম লুটের ঘটনা ঘটেছিল? সন্দেশখালির আন্দোলনটা একবার পরিষ্কার ছবির মতন, আয়নায় দাঁড়ালেই দেখা যায়। সন্দেশখালির আন্দোলনে আমাদের
পরিষ্কার কথাগুলো আপনারাই তুলে ধরেছেন আপনাদের মিডিয়ার মাধ্যমে। বিধানসভাতে যা বলেছিলাম বাস্তবে তার মিল আছে কিনা। অর্থাৎ আমরা মানুষের জমির অধিকারের প্রশ্নে লড়াইটা শুরু করেছিলাম, কাজের বকেয়া টাকা পরিশোধের জন্য লড়াই করেছিলাম, মা বোনেরা কাজের টাকা না পেলে চাইতে গিয়ে তারা যে অপদস্থ হয়েছে তার বিরুদ্ধে আমরা আন্দোলনটা শুরু করেছিলাম। তাহলে আমাদের আন্দোলনের একটা ভিত্তিভূমি ছিল। সেই আন্দোলনকে ডাইলুট করে যারা আজকের মহিলাদের নামে অন্য ভাষায় কথা বলার চেষ্টা করেছিল, এই জবাবটা তো তাদেরকেই দিতে হবে। এ কথাটা তো আমাদের মুখ দিয়ে আসেনি। আমরা বারে বারেই বলেছিলাম যে বিজেপি এসে গণতান্ত্রিক আন্দোলনকে স্থিমিত করে দেওয়ার গভীর ষড়যন্ত্র করছে। সেইটা হলো, মিলে গেল আমাদের কথাটা। সেই জন্যে আমরা ভোটের জন্য ওই রাজনীতি করি না। আপনারা যদি বলেন যে আমাদের দোষ ঢাকার জন্যে, বামপন্থীরা আড়াল করার জন্যে এই কথা বলছে, আজকের আপনারা দেখুন যে বামপন্থীরা যদি ভোটে এত লালায়িত হতো, বামপন্থীরা তো 34 বছর ধরে ক্ষমতায় ছিল। নিরাপদ সর্দার 10 বছর ধরে পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন, 5 বছরে এমএলএ ছিলেন। তার তো টাকার অভাব হওয়ার কথা নয়। আজকের শুরুতেই আপনি যে কোশ্চেনটা আমাকে করলেন, আমি যতবার আসি ততবার আপনাকে এই জামাটাই দেখি। মানে এই কোশ্চেনটা তো আপনার মনে কোথাও না কোথাও হিট করেছে। তাহলে একজন মানে অনেক টাকা পয়সার মালিকের চেহারা, ভাব, ভাষা, আচরণ এইরকম হতে পারে না। আপনি এখনও দেখবেন আমাদের রাজ্যে কেন আমাদের দেশে বামপন্থীদেরকে মানুষ দেখলে এখনো স্যালুট জানায়। এখনো পর্যন্ত আমাদের মধ্যে সততার কি জিনিস সেটা মানুষ অন্তত ফিল করে। অসৎ ব্যক্তির জায়গা নেই এখানে, সেটা এখনও আপনারা নানানভাবে দেখতে পাচ্ছেন। সেটা নিয়ে আমার কোনো সংশয় নেই, এবং এটা ধীরে ধীরে এই অন্তত 13 বছর 14 বছর ধরে মানুষের মধ্যে প্রকাশ পাচ্ছে যে তারা বিশ্বাস করতে শুরু করেছে যে বামপন্থী দলের মতো সততা হয়তো অন্য কোনো দলে নেই। আমি সে বিষয়ে কোনো কথা বলছি না। আপনি বললেন যে ভোটে জেতার বিষয়টা, কারণ ভোটে না জিতলে পরে আপনি সংসদে মানুষের হয়ে বলবেন কি করে? আর বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজ করবার জন্য অর্থের প্রয়োজন হয়। এটা আপনি সরকারি পদ বা কোনো পদে না থাকলে বা নেতা না হলে, ভোটে না জিতলে কী করে আনবেন? আমি সেই কথা বলছিলাম। একদম শেষ প্রশ্নে আসবো স্যার। গত বছর এই সময়টা আপনি 17 দিন জেল খেটেছিলেন, এবং পরে সুপ্রতিম সরকার এডিজি দক্ষিণবঙ্গ স্বীকার করেছিলেন যে এটা হিউম্যান এরর, ভুলবশত আপনাকে হিউম্যান এরর অর্থাৎ মানুষের স্বাভাবিক যে ভুলভ্রান্তি, সেই কারণে আপনাকে জেলে বন্দি করে রাখা হয়েছিল। কিন্তু 17 দিন আপনি যখন জেলে ছিলেন, একদিকে বাঁশদ্রোণী থানায় আমি ব্যক্তিগতভাবে দেখেছিলাম, ফিরদৌস সামিন থেকে শুরু করে শতরূপ ঘোষ থেকে শুরু করে কৌস্তব চ্যাটার্জি, মধুজা সেন রয় আপনার জন্য মানে অনেক লড়াই করেছিলেন, এবং এমনকি সন্দেশখালী থানা ওই 17 দিন ধরে সাধারণ মানুষ আপনার জন্য ঘেরাও করে রেখেছিল, যতদিন না পর্যন্ত আপনি জামিনে মুক্তি পেয়েছেন। আপনার কি মনে হয় তারপরে এই যে সময়টা অতিবাহিত হয়েছে, এই যে মানুষের ভালোবাসা, তার আপনি মর্যাদা রাখতে পেরেছেন? হ্যাঁ, আমরা তো লড়াই সংগ্রামের মধ্যে আছি, এটা আমাদের থাকতে হবে, এটা আমাদের দৈনন্দিন কাজ। সুতরাং সে কাজ আমাদের করে যেতে হবে। তবে এটা আপনাদেরকে মনে রাখতে হবে, কোনো একটা আন্দোলন সব কিছুর পরিবর্তন ঘটিয়ে দিতে পারে না। আমাদের কাজ করে যেতে হবে, তার একটা পরিবর্তনের সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে, যতক্ষণ মানুষ সেই জায়গাটা না একটা জায়গায় হতে পারছে। কারণ একটা জায়গায় হবেই, মানুষ বুঝবেই। আজকের যে কোনো কারণেই যারা আসতে পারছে না তারা আসবেই। কারণ আমরা যদি আমাদের আদর্শের উপরে অবিচল থাকি, আমরা মনে করি আমরা আমাদের আদর্শের উপরে অবিচল আছি বলেই সম্প্রতি যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে, সেই ঘটনাগুলো কিন্তু সবই সরকার বিরোধী হচ্ছে। কারণ তা না হলে আপনি দেখুন, আমরা তো অনেক আন্দোলন করেছি, কই আরজি করের মতন ঘটনায় মানুষকে তো স্বতঃস্ফূর্তভাবেই আসতে দেখলাম, এটা তো আমাদের বলতে হয়নি। তাহলে আমাকে আমার ধারাবাহিকভাবে একেবারে নিচ থেকে উপর পর্যন্ত শ্রমজীবী মানুষের জন্য, গরিব অংশের মানুষের জন্য, কৃষকের জন্যে যে কাজ দরকার, যে অধিকারের প্রশ্নে লড়াই করা দরকার, তা লড়াইয়ের মধ্যে থাকতে হবে। সেই লড়াইয়ের মধ্য থেকে ছোট ছোট আন্দোলন করতে করতে সেই আন্দোলন কখন, কিভাবে, কোন পরিস্থিতিতে, কখন
বিপ্লবের রূপ ধারণ করবে সেটা আপনি আগে থেকে কখনো বিচার করতে পারেন না। সেই জন্য বামপন্থীরা তাদের ছোট আন্দোলনটাকেই অনেক বেশি যত্নবান হয় এই জন্যেই, কারণ সেই আন্দোলনটাই আগামী ভবিষ্যতের আন্দোলনের জন্য পথ তৈরি করে। আমরা সেই কাজ করে যাচ্ছি। দেখুন, বামপন্থীদের ওপর রাজ্যের মানুষের অনেক প্রত্যাশা, তার কারণ মানুষ পরিবর্তন চাইছে। আগেও পরিবর্তন চেয়েছিল, বামফ্রন্টকে সরিয়ে তৃণমূল কংগ্রেস এসছে, এখন আবার পরিবর্তন চাইছে, কিন্তু বিকল্প খুঁজে পাচ্ছে না। এটা আমাদের ধারণা অন্তত। আমরা আশা করি যে আপনাদের প্রশ্নগুলো আমি তুলে ধরতে পারলাম নিরাপদ স্যারের কাছে। আপাতত বিদায় নিচ্ছি, দেখতে থাকুন বিবিধ নিউজ।